আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হলো, কিছু বলছিস না কেন? তোষারের কথা শুনে আর বেশি দেরি না করে তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলতে খুলতে বলল অভ্র। আমি একটু আসছি। বলেই তুষারকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল অভ্র। আর তুষার জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। যেন কি হলো সব তার মাথার উপর দিয়ে গেল। তুষার তাকিয়ে আছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্রের যাওয়ার পানে। কারণ সে দেখতে চাইছে অভ্র ঠিক কোথায় যাওয়ার জন্য পা বাড়িয়েছে। আজকে তুমি না থাকলে কিন্তু সত্যি সত্যি টমেটো ব্যাটার আমায় ঠকিয়ে দিয়ে চলে যেত ঈশান ভাইয়া। খানিকটা ভারাক্রান্ত গলায় কথাটা উঠল আদ্রিজা ঈশানকে। আর আদ্রিজার কথা শুনে ঈশানও বলে উঠল, তা তো দেখতেই পাচ্ছি। সত্যি কোনটা ভালো টমেটো আর কোনটা পচা সেটার তফাৎ আজও বুঝলি না আদ্রিজা। মাথা চুলকে হাসল আদ্রিজা। আসলে কতক্ষণ আগেই হালকা পাতলা বাজার করতে এসেছিল আদ্রিজা। আর তখনই একটা টমেটো বিক্রেতার দোকানে বসে ঈশানের সাথে দেখা হয়। ঈশানও কিছু কিনতে এসেছিল ওখানে। ঈশান দেখছিল আদ্রিজাকে টমেটো বিক্রেতা কিছু পচা টমেটো ভালোগুলোর ফিরে দিচ্ছিল। আর তখনই সেই ক্ষেত্রে প্রতিবাদ জানায় ঈশান। আর তা নিয়েই হাসাহাসি হচ্ছে দুজনের। এরই মাঝে হঠাৎই তাদের সামনে এসে দাঁড়ালো অভ্র। হুট করেই অভ্রকে সামনে এসে দাঁড়াতে দেখে খানিকটা ভড়কে গেল আদ্রিজা। থমথমে গলায় বলল, আপনি এখানে এই সময়? উত্তরে গম্ভীর কণ্ঠে বলল অভ্র, আমি এখানে। কি করছো তুমি? রাগান্বিত চেহারা নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো আরু। তার কাছে খবর আছে আশিকের বাচ্চা আজ কোন মেয়ের সাথে নাকি রেস্টুরেন্টে খেতে এসেছে। তাই জন্মের খাবার খাওয়াতে এসেছে আরু। আজ আশিকের একদিন কি তার একদিন। শালাই বহুত চালান চালাচ্ছে। কিছুদিন যাবৎ আজ সেই সব কিছু শোধ দিবে আরু। কতক্ষণ এদিক ওদিক চোখ বুলাতেই একদম মাঝখানের সারিতে একটি মেয়ের সাথে বসে থাকা আশিকের দিকে চোখ থেমে গেল আরুর। মুহূর্তের মধ্যে তার রাগান্বিত চেহারা আরো তেলে বেগুনে চলে উঠল। আরো হনহন করে এগিয়ে গেল আশিকের দিকে। ৫-১০ কিছু না ভেবেই ফট করে ভরা রেস্টুরেন্টের ভিড়ে আশিকের কলার চেপে ধরে বলল সে, শালা বান্দর, অসভ্য ছাগল বেয়াদব, ভার্সিটি না গিয়ে এখানে বসে বসে গেলা হচ্ছে। তোকে আজ জন্মের খাবার যদি না খাওয়াইছি তাহলে আমার নামও আরু না। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আশিক আরুর মুখের দিকে। এ কোন আরুকে দেখছে সে? নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে যে মেয়ের থেকে দূরে দূরে থাকছে সেই কিনা হাজিরাজ। আশিক নিজেকে সামলালো। তারপর আশেপাশে তাকিয়ে বিষণ্ণ মাখা কণ্ঠে বলল, এসব কি করছিস তুই? এটা রেস্টুরেন্ট, ভুলে গেলি নাকি? আরও আশিকের কথাটাই তেমন পাত্তা না দিয়ে আরো শক্ত করে আশিকের কলার চেপে ধরে বলল, নিকুচি করেছে তোর রেস্টুরেন্টের। তুই আগে বল, তুই ভার্সিটি না গিয়ে এখানে বসে গিলছিস কেন? আর এই মেয়েটাকে? আরুর কাণ্ডে আরো বিস্মিত হলো আশিক। নিজের কলার থেকে আরুর হাতটা ছাড়িয়ে বলল, চল বাইরে চল, আমি তোকে বাইরে গিয়ে সব বলছি। বাহিরে কেন? এখানে বলে কি সমস্যা? কি সমস্যা তুই বুঝতে পারছিস না? এখানে কত মানুষ। বলেই সামনের মেয়েটিকে ইশারা করে বলল, ভয় পেও না, আমার ভার্সিটির ফ্রেন্ড। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। বলেই তৎক্ষণাৎ আরুকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো আশিক আর আরু। হা হয়ে তাকিয়ে আশিকের কাণ্ডে। মেয়েটাকে এমন তুমি তুমি করে বলার বিষয়টা যেন তার হজম হচ্ছে না। রাগ হচ্ছে খুব। এবার বলতো, এভাবে রেগে যাচ্ছিস কেন? আশিকের কথা শুনে চোখ মুখ কুঁচকে এলো আরুর। খানিকটা রাগান্বিত গলায় বলল, রেগে আছি মানে? তুই বুঝতে পারছিস না কেন রেগে আছি? আরুর কথা শুনে আশিক অবাক হয়ে বলল, আমি বুঝবো মানে? আমি বুঝবো কেমনে? বেশি কথা বললে দাঁত একদম ভেঙে দিব বলে দিলাম। আরুর কথা শুনে ভ্রুচোরা কুঁচকে বলল আশিক, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কিছু বলার থাকলে বল, নয়তো আমি যাই। রোজা আমার জন্য অপেক্ষা করছে। রোজা? কে রোজা? ওহ, তোকে তো বলাই হয়নি, রোজা হলো আমার গার্লফ্রেন্ড। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল আরু, কি হারামজাদা, তুই আমারই রাইখা নতুন গার্লফ্রেন্ড জোগাইছু? তোরে তো আমি।
বলেই পুনরায় আশিকের কলার চেপে ধরল আরু। আরুর কাণ্ডে চোখ বড় বড় করে বলল আশিক। আরে 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 কি করছিস? আরে তোরে রাইখা মানে তুই আমার গার্লফ্রেন্ড নাকি? আমি তোর গার্লফ্রেন্ড না, আমি তোর বউ। কি? তোর কথার আগামাথা কিচ্ছু বুঝছি না আমি। আমার সাথে মজা হচ্ছে? তুই সত্যি কিছু বুঝতে পারছিস না? আমি সত্যি বলছি আরু, আমি কিচ্ছু বুঝছি না। এবার আরু সিরিয়াস হলো, কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল। তুই সত্যি কিছু বুঝতে পারছিস না আশিক? আমি কি বলতে চাইছি? হুট করেই আরুকে কাঁদতে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আশিক। থমথমে গলায় বলল। আরে তুই কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করব? তোরে কি করে বুঝাই আমি? আমি তোকে ভালোবাসি আশিক। সঙ্গে সঙ্গে চমকে উঠল আশিক, বিস্মিত কণ্ঠে বলল। কি? তোর না থাকার এতদিনের শূন্যতায় আমায় বুঝিয়ে দিয়েছে আমি নিজ অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছি আশিক। কেন বুঝতে পারছিস না তুই? তোকে এতদিন সামনে না পেয়ে আমার কি অবস্থা হয়েছে? বলতে বলতে কেঁদে উঠল আরু। আর আশিক জাস্ট হা হয়ে গেল খুশিতে, যেন চোখ মুখ গদগদ হলো তার। কারণ আশিকও যে ভালোবাসে আরুকে, আর এই ভালোবাসাটাই যাতে আরুর সামনে প্রকাশ না পায়, তাই এতদিন আরুর থেকে দূরে দূরে ছিল আশিক। কিন্তু তার এই দূরে থাকাটাতেই যে আরু তাকে ভালোবেসে ফেলবে, এটা বুঝতে পারেনি আশিক। আশিক খুশিতে আত্মহারা হয়ে হুট করেই আরুকে জড়িয়ে ধরল, সাথে খুশি মাখা মুখ নিয়ে বলে উঠল। তুই সত্যি আমায় ভালোবাসিস আরু? আমিও যে তোকে ভালোবাসি, আর এই ভালোবাসাটা যাতে তোর সামনে না আসে তাই এতদিন দূরে দূরে ছিলাম। তোকে আমি সত্যি সত্যি সেই ছোট্টবেলা থেকে অনেক ভালোবাসি আরু, কিন্তু সাহস করে কখনো বলতে পারিনি। নিজেকে সামলেছি সব সময়, কিন্তু সিলেট চলে যাওয়ার পর থেকে নিজেকে কেমন সামলাতে পারিনি। তারপরও রিয়ানের সামনে তোর হুটহাট কাছে চলে আসার বিষয়গুলো আরো বেশি যন্ত্রণা দিচ্ছিল আমায়। তোর শূন্যতায় আমিও কাতর ছিলাম, সারা দিন সারা রাত সারাটা প্রহর। আর এই শূন্যতা ফিল করতে না পেরেই তো সেদিন তোকে ফোন করেছিলাম, আসতে বলেছিলাম, খুব তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কিন্তু পরে কেন যেন ভয় হচ্ছিল। বারবার মনে হচ্ছিল তোর সামনে গেলে আমি যদি নিজেকে সামলাতে না পারি, তাই এতদিন দূরে দূরে ছিলাম। আশিকের সব কথাই মন দিয়ে শুনল আরু। চুপচাপ থাকলো কিছুক্ষণ, তারপর বলল। শালা বান্দর ইডিয়েট, সত্যি সত্যি ভালোবাসিস? এই কথাটা আগে বলতে পারলি না? আরুর কথা শুনে আরুকে ছাড়লো আশিক, তারপর বলল। আমিও বা কোন গরুর গোয়ালে ঘাস দিতেছিলেন এতদিন? হ্যাঁ, আরো আগে বলতে পারোনি তুমি আমায় ভালোবাসো? কোথাও শুনেছিস মেয়েরা আগে প্রপোজ করে? ইডিয়েট। একদম ইডিয়েট বলবি না, বলে দিলাম। তুমি যে কত বুদ্ধিমতী জানা আছে আমার। হ্যাঁ, আর কোথায় লেখা আছে যে সবসময় ছেলেদেরই আগে প্রপোজ করতে হবে? বান্দরের বউ। তুই কিন্তু এখন বাড়াবাড়ি করছিস। এই নিয়ে লেগে গেল দুজনের মাঝে ঝগড়া। ঝগড়ার মাঝেই হুট করে আরু জড়িয়ে ধরল আশিককে, শান্ত গলায় বলল। আশিক খুশি হলো, দুহাতে আরুকে জড়িয়ে ধরে খুশি মাখা মুখ নিয়ে বলল। কেন নয়, তবে রোজ কিন্তু আমার কবিতা শুনতে হবে তোকে। তোর এই থার্ড ক্লাস কবিতার কথা আর নাই বা বলি, কচ্ছপ একটা। তুই আবার আমার কবিতার অপমান করছিস, টিকটিকি কোথাকার। হাসলো আরু। আশিকও হেসে উঠল আনমনে। অতপর অবশেষে প্রকাশিত হলো আরু আশিকের প্রেম কথন। মিলে গেল দুজন দুষ্টু মিষ্টি ঝগড়া করা মানুষের ভালোবাসা। আরু আশিক হাত ধরে এগিয়ে চলল সামনে। সবাইকে বলতে হবে তো নাকি? হঠাৎই আরু বলল। এবার বল, রেস্টুরেন্টের মেয়েটা কে ছিল? ও যে তোর গার্লফ্রেন্ড নয় তা আমি আগে থেকেই জানি। কেমনে? কেমনে আবার? তোর মতো হাদার আমরে আমি ভালোবেসেছি বলে কি সবাই ভালোবাসবে নাকি? তা ঠিক বলেছিস। পরক্ষণেই কথাটা ঠিকভাবে বুঝতে পেরে বলল আশিক। কি বললি? হেসে ফেলল আরু, বলল। ভুলে যা, তাড়াতাড়ি বল মেয়েটা কে ছিল? আরে রোজা আমার বড় খালামণির মেয়ে, আমার কাজিন লাগে, বিয়েও হয়ে গেছে। ছি ছি, শেষে কিনা বিয়াতি মাইয়ানি নিজে গার্লফ্রেন্ড কইছস? ওটা তো মজা করে বলেছিলাম, দেখতে চেয়েছিলাম আমার গার্লফ্রেন্ড শুনে তোর রিয়াকশনটা কেমন হয়। বুঝেছি। চান্দু, এবারের মতো তোমার এই মজাকে মাফ করে দিলাম। বিয়ের পর কিন্তু এসব মজা শুনছি না। ঠিক আছে, আচ্ছা এই খুশিতে একটা কবিতা শোনাই। কত থার্ড ক্লাস কবিতা?
আরুর কথা শুনে আশিকও তার গলাটা ছেড়ে বলে উঠল, গ্রামের চারিদিকে আছে নদী, নালা, খাল আর বিল, পরিশেষে আরু আশিকের হইল মিল। মারো তালি। আর কিছু পাইলি না? শেষে কিনা নদী, নালা, খাল, বিল নিয়ে আসলি মাঝে। তুই যদি একটা ভালো করে কবিতা বলতি জীবনে। যাজ্ঞা, কি আর করার, চল। কিন্তু তোর কাজিন তো এখনো রেস্টুরেন্টে বসে আছে। কিছু হবে না, দুলাভাইও আছে সাথে। ও ওসব বাদ দে, তুই আমার কবিতা শোন। গাছের ডালে বসে আছে দুইটা চিল, রাস্তায় রাস্তায় হাঁটবো আর লোকের গায়ে তুমি আমি মিলে মারবো ঢিল। যাতে রাস্তার লোকে তোরে আমারে ধইরা কেলাই। নেক্সটটা শোন। ক, তবে একটু ভালো, তা চিলমিল ঢিল বাদ দিয়া। প্রতি উত্তরে আশিক কিছু এরই মাঝে তার চোখে গেল তাদের পাশ দিয়ে যাওয়া একটি ভ্যানের দিকে। ভ্যানের উপর বালতি ভরে সাজানো অনেকগুলো গোলাপ। আশিক আরুকে 1 মিনিট বলে তৎক্ষণাৎ ছুটতে গেল সামনে। ভ্যানওয়ালার কাছ থেকে একটা গোলাপ নিয়ে এসে ধরল আরুর হাত, তারপর বলল, চল। বলেই ছুট লাগালো দুজন। হুট করেই আশিকের এমন কাণ্ডে অবাক হলো আরু। বলল, কোথায় যাব? প্রতি উত্তরে কোনো জবাব দেয় না আশিক, শুধু ছুটতে চলল আরুর হাত ধরে। বুকে হাত বেঁধে একটা গম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছে অভ্র, আদ্রিজা আর ঈশানের দিকে। কারণ কিছুক্ষণ আগে আদ্রিজাকে বলা আমি এখানে কি করছো তুমি, কথাটার উত্তর এখনো পায়নি অভ্র। অভ্রের চোখ মুখ কুঁচকে আসছে, চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। অভ্র নিজেকে সামলে আবারও বলে উঠল, কি হলো, তুমি কথা বলছো কেন? এখানে কি করছো তুমি? অভ্রের কথায় আজ কেমন যেন একটা রাগান্বিত হওয়ার গন্ধ পাচ্ছে আদ্রিজা। তাই তো এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে সে। এদের দুজনের অবস্থা দেখে ঈশান বলে উঠল, আই থিঙ্ক আমার এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। আপনারা দুজন কথা বলুন, দুলাভাই না হয় তোকে পৌঁছে দেবে বাড়ি। আর হ্যাঁ, আমি টমেটো আর সবজিগুলো আন্টিকে পৌঁছে দিব, ডোন্ট ওয়ারি। তুই দুলাভাইয়ের সাথে আয়। বলেই ঈশান তৎক্ষণাৎ সরে গেল ওখান থেকে। আর আদ্রিজা জাস্ট হা হয়ে গেল ঈশানের কাণ্ডে। এভাবে একা রেখে চলে গেল, ভারী বদমাস তো। ঈশান যেতেই অভ্র এগিয়ে আসলো আদ্রিজার দিকে, তারপর বলল, এবার বলো, তোমার ওই ঈশান ভাইয়ের সাথে এই বিকেলবেলা এখানে কি করছো? না মানে একটু বাজার করতে বেরিয়েছিলাম। আদ্রিজার কথা শুনে রাগটা যেন আরো বাড়ল অভ্রের। কাট কাট গলায় বলল, কি, তুমি এই বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে এসেছো? শাশুড়ি মা তোমায় আসতে দিল? মায়ের কোনো দোষ নেই, আমি নিজেই জোর করে এসেছি। প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারছে না অভ্র। রাগে গাপিত্তি চলে যাচ্ছে তার। এতক্ষণ ঈশান আদ্রিজা একসাথে ছিল, বিষয়টা মোটেও ভালো লাগেনি অভ্রের। অভ্রের অবস্থাটা বুঝতে পেরে বলল আদ্রিজা, আপনি কি কোনোভাবে আমার উপর রেগে আছেন অভ্র? দেখুন, রাগ করবেন না প্লিজ। আমি একটা জিনিস ভেবেছি। আমি জানি আমাদের বিয়েটা হয়েছিল একটা দুর্ঘটনার ভেতর দিয়ে, তাই আমি ভেবেছি আমি আপনার ডিভোর্স দিব। তারপর আপনি আবার লাবণ্য আপুকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করবেন। এতক্ষণ অভ্র তার নিজের রাগটাকে দমিয়ে রাখতে পারলেও আদ্রিজার মুখে ডিভোর্স শব্দটা শুনে মাথায় আগুন লাগার মতো জ্বলে উঠল। হুঙ্কার দিয়ে বলল সে, কি বললে তুমি? তুমি আমায় কি দিবে? হুট করেই অভ্রের এমন হুঙ্কার দেওয়া ভয়েস শুনে থমকে গেল আদ্রিজা। খানিকটা আমতা আমতা করে বলল, না মানে। অভ্র আদ্রিজার হাত ধরে বসল। এইভাবে মাঝ রাস্তায় কোনোভাবেই সিন ক্রিয়েট করা যাবে না। অভ্র আদ্রিজার হাত ধরে বলল, আমার সাথে চলো। আদ্রিজা চমকালো। এইভাবে অভ্রকে রেখে যেতে এই প্রথম যেন দেখছে সে। খানিকটা আমতা আমতা করে বলল, কোথায় যাব? কোথায় যাবে তা গেলেই দেখতে পাবে। দুদিন বাপের বাড়ি গিয়ে বড্ড সাহস বেড়ে গেছে, তাই না? আজ তোমায় দেখাবো অভ্রের সামনে উল্টাপাল্টা কিছু বললে কি হয়। বলেই আদ্রিজাকে টেনে টুনে নিয়ে যেতে লাগলো অভ্র। কিন্তু তাতেও যেন শান্তি মিলছিল না। ফট করেই আদ্রিজাকে কোলে তুলে নিল অভ্র। আকস্মিক অভ্রের এমন কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল আদ্রিজার। বলল, আরে আরে কি করছেন?
প্রতি উত্তরে কোনো জবাব দিল না অভ্র। হনহনিয়ে চলল সে আদ্রিজাকে নিয়ে তার গাড়ির কাছে। অন্যদিকে গাড়ির ভিতর বসে তুষার আর ইউনুস সবই দেখেছে এতক্ষণ। রাস্তায় জ্যাম সেরে গেছে আগেই, কিন্তু অভ্রের জন্য তারা যেতে পারছিল না। তাই রাস্তার এক কিনারায় এসে গাড়ি দাঁড় করিয়ে রাখে ইউনুস। হঠাৎই তুষার বলে উঠল, ইউনুস ভাই, গাড়ি থেকে নামো, আজকে তোমার বস রাগে আগুন। উত্তরে ইউনুসও শুকনো ঢোক গিলে বলল। তা তো দেখতেই পাচ্ছি। এরই মাঝে আদ্রিজাকে নিয়ে গাড়ির সামনে এসে রাগান্বিত কণ্ঠে বলল অভ্র, গাড়ি থেকে নামো। ইউনুস আর তুষার, তুইও নাম। আমি আমার বউকে নিয়ে লং ড্রাইভে যাব। বলেই গাড়ির সামনের সিটে আদ্রিজাকে বসিয়ে দিল অভ্র। অভ্রের কথা শুনে ইউনুস তুষার দুজনেই নেমে পড়ল তৎক্ষণাৎ, কারণ তারা বুঝতে পেরেছে আজ অভ্র খুব রেগে গেছে। সচরাচর অভ্র তেমন একটা রাগারাগি করে না, কিন্তু হঠাৎ রেগে গেলে সামলানো মুশকিল। ইউনুস তুষার নামতেই অভ্র গিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। এতক্ষণ গাড়ি ইউনুস চালাচ্ছিল, তাই ইউনুস সরতেই সেখানে বসল অভ্র। অতপর অভ্র তুষার ইউনুসকে রেখেই চলে গেল গাড়ি নিয়ে। আর ইউনুস তুষার হা হয়ে অভ্রের যাওয়ার পানে তাকিয়ে রইল। হঠাৎই তুষার বলল, যা বাবা, সত্যি সত্যি রেখে চলে গেল। তুষারের কথা শুনে ইউনুসও ভারাক্রান্ত গলায় বলল, তবে আজ কিন্তু বস বড্ড রেগে গেছেন। ভাবি কিনে এতদিন যা প্যারায় ছিলেন সব বোধহয় আজই ব্লাস্ট হবে। তুষার ভাই। প্রতি উত্তরে চোখ বড় বড় করে বলল তুষার, কি সত্যি? তাহলে বলছি কি, নয়া নয়া বিয়া তো তাই এমন। এরই মাঝে ইউনুসের ফোনটা বেজে উঠল। তার বউ ফোন করেছে। ইউনুস তুষারকে বাই জানিয়ে ফোনটা তুলে সামনে হাঁটতে হাঁটতে বলল, হ বউ, কও। আদা, রসুন, পেঁয়াজ, কসকো সাবান, ডিটারজেন্ট কোনটা আনবো আজ তোমার জন্য? বলতে বলতে এগিয়ে চলল ইউনুস। আর তুষার হা হয়ে ইউনুসের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, এটাও নয়া নয়া বিয়া ছিল নাকি? কিন্তু ইউনিসের তো দুটো বাচ্চাও আছে। বলেই রিক্সা ডাকলো তুষার। ওই খালি। আদ্রিজাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলো অভ্র। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। অভ্র আদ্রিজাকে নিয়ে লং ড্রাইভের নাম করে সোজা বাড়িতে চলে এসেছে। আর বেচারি আদ্রিজা ভয়ের চোটে জড়সড় হয়ে এতক্ষণ বসেছিল চুপচাপ। সে বুঝতেই পারে না সে কি এমন ভুলভাল বলেছে, যার কারণে অভ্র এইভাবে রেগে গেছে। হুটহাট অভ্রের এইভাবে কোলে তুলে নেওয়াটাও যেন কেমন লাগছে আদ্রিজার। সে কি হাঁটতে পারে না নাকি? হ্যাঁ, শরীরটা ইদানিং একটু দুর্বল থাকে, তাই বলে হাঁটতে পারে না আদ্রিজা? দিব্যি পারে। তাহলে আদ্রিজা অভ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই গম্ভীর কণ্ঠ দিয়ে বলে উঠল অভ্র, এখন যদি মুখ খুলেছ তাহলে তো বুঝতেই পারছো, একদম ঠাস করে কোল থেকে নিচে ফেলে দিব। অভ্রের কথা শুনে চুপ হয়ে গেল আদ্রিজা। কিছু বলতে চেয়েও বলতে পারল না আর। সোফার ওপর বসে টিভি দেখতে ছিল অভ্রের মা। কালকের একটা নাটকের রিপিট টেলিকাস্ট দেখছে খুব মনোযোগ দিয়ে। আর তার পাশেই নিচে বসা ছিল অভ্রদের বাড়ির নতুন কাজের মহিলা, নাম শিউলি। আজ সপ্তাহে খানেকই হয়েছে কাজে এসেছে সে। আগের মহিলাটা হুট করেই চলে গেছে কেন যেন, আর তার বদলে শিউলিকে দিয়ে গেছে। এমন সময় সদর দরজা দিয়ে অভ্র আদ্রিজাকে কোলে তুলে নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে থমথমে গলায় বলল, খালাম্মা, অভ্র দাদাবাবু আদ্রিজা আফারে কোলে কইরা নিয়া আইতাছে। প্রতি উত্তরে কোনো জবাব দিল না অভ্রের মা। তিনি খুব মনোযোগ সহকারে টিভি দেখতে ব্যস্ত। অভ্র আদ্রিজাকে কোলে নিয়েই হনহনিয়ে উপরে চলে গেল। আর শিউলি জাস্ট হা হয়ে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। শিউলি আবারও বলল, খালাম্মা, শুনছেন আমার কথা? এবার খানিকটা ডিস্টার্ব ফিল করলো অভ্রের মা। বললেন, কি শুনমু? অভ্র দাদাবাবু। পুরোটা শেষ করার আগেই বলল অভ্রের মা, এখন থাম, পরে শুনছি। বলেই অভ্রের মা আবারও মনোযোগ দিল টিভিতে। আর শিউলিও উপায় না পেয়ে বসে রইল চুপচাপ। অভ্র আদ্রিজাকে নিয়ে সোজা উপরে তার রুমে নিয়ে আসলো। তারপর কোল থেকে নামিয়ে দরজা বন্ধ করে বলল, এবার বলো, কি বলছিলে তুমি?
আদ্রিজা আশেপাশে তাকালো। অভ্রের এই রাগের ভিড়ে নিজেকে যেন বড্ড বেশি ভীতু বলে মনে হচ্ছে আদ্রিজার। আদ্রিজাকে এদিক ওদিক তাকাতে দেখে খানিকটা বিরক্ত হলো অভ্র। আবারও বলল, কি হলো, এবার চুপ কেন? খানিকটা থমকালো আদ্রিজা, তারপর বলল, না মানে অতিরিক্ত মানে খুঁজতে যেও না। কতক্ষণ আগে কি বলেছিলে তারই রিপিট টেলিকাস্ট করো। খানিকটা সাহস জোগালো আদ্রিজা, তারপর বলল, আসলে আমি এটাই বলতে চেয়েছিলাম। দেখুন, আমি জানি আপনি লাবণ্য আপুকে বড্ড ভালোবাসেন আর লাবণ্য আপু আপনাকে ভালোবাসে। তাহলে মাঝখানে আমি আপনার লাইফে কেন থাকবো বলুন? তার চেয়ে আপনি আমায় ডিভোর্স দিয়ে দিন, তারপর। আর কিছু বলার আগেই চোখ মুখ শক্ত করে ধমকের স্বরে বলল অভ্র,